নতুন বছরের শুরুতে বা ধরুন জন্মদিনে আমরা সবাই বিশাল বিশাল প্ল্যান করি তাই না? একদম। যেমন এবার থেকে রোজ জিমে যাব বা সপ্তাহে একটা করে বই শেষ করবই। খুব চেনা সিনারিও। কিন্তু মানে দিন দশেক যেতে না যেতেই সব জোশ যেন হাওয়া। হাওয়া হয়ে যায়। আর তখন আমরা নিজেদেরকেই দোষ দিই, ইস আমার ইচ্ছা শক্তিটাই হয়তো কম, আমি ডিসিপ্লিন নই। ঠিক। কিন্তু একবারও কি ভেবে দেখেছি সমস্যাটা হয়তো আমাদের নয়, আমাদের পদ্ধতিতে? এটা একটা দারুণ পয়েন্ট। আমরা আসলে ধরেই নিই যে বড় বদল আনতে হলে শুরু থেকেই একটা বিশাল ঝাঁপ দিতে হবে। হ্যাঁ। কিন্তু আমাদের ব্রেন ওটা তো এভাবে কাজ করার জন্য তৈরিই হয়নি। আচ্ছা। বড় লক্ষ্যগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগে, কিন্তু যেই ওটা করার কথা ভাবা হয়, ব্রেন ওটাকে একটা হুমকির মতো দেখে আর সাথে সাথে পিছিয়ে আসে। একটা মানসিক চাপের মতো হয়ে দাঁড়ায় ব্যাপারটা। আর ঠিক এখানেই আজকের আলোচনাটা জমে উঠবে। আমরা ডক্টর BJ ফগের লেখা টাইনি হ্যাবিটস বইটা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। খুব ইন্টারেস্টিং একটা বই। আমার তো বইটা পড়ার পর মনে হয়েছে আমরা অভ্যাস বদলানোর পুরো ব্যাপারটাই হয়তো ভুলভাবে দেখি। হুম। আজকের লক্ষ্য হল ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে কিভাবে ছোট ছোট প্রায় অদৃশ্য কিছু স্টেপস নিয়ে জীবনে সত্যিকারের দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা যায় সেই বিজ্ঞানটা বোঝা। ঠিক। তাহলে মূল প্রশ্নটা হল ইচ্ছাশক্তি ছাড়াই কিভাবে জীবনটাকে বদলে ফেলা যায়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। বইটার একেবারে কেন্দ্রে আছে একটা মডেল, যেটাকে লেখক বলছেন বিহেভিয়ার মডেল। বিহেভিয়ার মডেল। সহজ ভাষায় বললে যে কোনো কাজ আমরা কেন করি বা কেন করি না তার একটা ফর্মুলা। একদম। তিনি বলছেন যে কোনো আচরণের পেছনে মাত্র 3টে জিনিস কাজ করে: মোটিভেশন, এবিলিটি আর প্রম্পট, সংক্ষেপে MAP। শুনতে তো বেশ সহজ লাগছে তাই না? হ্যাঁ, শুনতে সহজ হলেও এর গভীরতা কিন্তু অনেক। চলুন একটা একটা করে বুঝি। হ্যাঁ, সেটাই ভালো হয়। মোটিভেশন বা প্রেরণা হলো কাজটা করার ইচ্ছা। আচ্ছা। এবিলিটি বা সক্ষমতা হলো কাজটা করার মতো সামর্থ্য বা সুযোগ আপনার আছে কিনা। আর প্রম্পট হলো সেই ট্রিগার বা ইশারা যা আপনাকে কাজটার কথা মনে করিয়ে দেয়। একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন আপনার ফোন বেজে উঠল। ফোনটা তোলার ইচ্ছাটা হলো মোটিভেশন, ফোনটা আপনার হাতের কাছে থাকাটা হলো এবিলিটি, আর ফোনের রিংটোনটা হলো প্রম্পট। ও আচ্ছা, তার মানে এই 3টের যে কোনো একটা না থাকলেই কাজটা হবে না? ঠিক তাই। 3টে জিনিসকে একই মুহূর্তে এক জায়গায় আসতে হবে। ফগ একটা দারুণ তুলনা দিয়েছেন। কি রকম? তিনি বলছেন আমাদের সব আচরণ, ভালো হোক বা খারাপ, অনেকটা বাইসাইকেলের মতো। রেসিং বাইক, মাউন্টেন বাইক বা বাচ্চাদের 3 চাকা সাইকেল দেখতে আলাদা হলেও সবগুলোর মধ্যে কিছু মূল জিনিস থাকে, তাই না? হ্যাঁ, চাকা, ফ্রেম, প্যাডেল। ঠিক। তেমনি সকালে উঠে দৌড়ানো থেকে শুরু করে মাঝরাতে উঠে ফ্রিজ খুলে আইসক্রিম খাওয়া, সব আচরণের পেছনেই এই MAP মডেল কাজ করছে। বইয়ের একটা উদাহরণ আমার খুব ভালো লেগেছে। লেখক বলছেন একবার টিভিতে একটা প্রাকৃতিক দুর্যোগের খবর দেখে তিনি সঙ্গে সঙ্গে কিছু টাকা দান করে দেন। মনে আছে। কারণটা বিশ্লেষণ করে তিনি দেখালেন ওই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের জন্য তার মনে প্রচণ্ড আবেগ বা মোটিভেশন ছিল। হ্যাঁ। তার ফোনের অ্যাপে ক্রেডিট কার্ড সেভ করা ছিল, তাই এক ক্লিকেই টাকা পাঠানো সম্ভব ছিল, অর্থাৎ এবিলিটি ছিল সর্বোচ্চ। আর টিভির ব্রেকিং নিউজটা ছিল একটা শক্তিশালী প্রম্পট। 3টে জিনিস একসাথে মিলে গেল। আর কাজটা হতে 1 সেকেন্ডও লাগেনি। এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু। MAP মডেলটা দৈনন্দিন অভ্যাস তৈরির জন্য অসাধারণ হলেও কিছু বিশেষজ্ঞ মনে করেন এটা মানব আচরণের জটিলতাকে একটু বেশি সরল করে দেখায়। যেমন ধরুন নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেমানের কাজ। ও হ্যাঁ। তিনি দেখিয়েছেন আমাদের সিদ্ধান্তগুলো প্রায়ই আমাদের অজান্তেই নানা রকম জ্ঞানীয় পক্ষপাত বা কগনিটিভ বায়াসের শিকার হয়। এটা তো দারুণ একটা পয়েন্ট। তার মানে এই MAP সিস্টেমটা নিখুঁতভাবে সাজানো থাকলেও আমাদের মাথার ভেতরের কোনো বাগ সিস্টেমটাকে গণ্ডগোল করে দিতে পারে। অনেকটা সেরকমই। যেমন ধরুন প্রেজেন্ট বায়াস, যেখানে আমরা ভবিষ্যতের বড় পুরস্কারের চেয়ে বর্তমানের ছোট আনন্দকে বেশি গুরুত্ব দিই। একদম। আমার হয়তো স্বাস্থ্যকর থাকার মোটিভেশন আছে, ফ্রিজে সালাদও আছে, মানে অ্যাবিলিটি আছে, আর দুপুরবেলা খিদে পাওয়াটা প্রম্পট,
কিন্তু ওই মুহূর্তে পিৎজা অর্ডার করার যে তাৎক্ষণিক আনন্দ, হ্যাঁ, সেই বায়াসের কাছে স্বাস্থ্যকর থাকার মতো দীর্ঘমেয়াদী লক্ষ্যটা হেরে যায়। একেবারে ঠিক ধরেছেন। ফগ আমাদের কাজটা করার একটা অসাধারণ নকশা দিয়েছেন, কিন্তু কাহেনাম্যান আমাদের মনে করিয়ে দেন যে আসল যুদ্ধটা হয় আমাদের মস্তিষ্কের সেই গভীর অযৌক্তিক অংশগুলোতে। তার মানে শুধু সিস্টেম বানালেই হবে না, নিজের বায়াসগুলো সম্পর্কেও সচেতন থাকতে হবে। তাহলে এমএপি এর প্রথম অক্ষর এম বা মোটিভেশন দিয়েই শুরু করা যাক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এটাই সবচেয়ে বিশ্বাসঘাতক। ঠিক বলেছেন। আজ আছে, কাল নেই। বইটাতেও তো বলছে যে মোটিভেশনের উপর ভরসা করাটা কত বড় ভুল। একদম। সান্ড্রা রড্রিয়ানের গল্পটা ভাবুন না। নতুন বাড়ি কিনেছে, বাড়ির পেছনে জঙ্গল হয়ে থাকা বাগানটা সুন্দর করে সাজাবে বলে দুজনেই খুব উত্তেজিত, মোটিভেশন তুঙ্গে। কিন্তু যেই তারা বাগানের দিকে তাকালো, দেখল কত আগাছা, কত কাজ, তাদের সব উৎসাহ এক মুহূর্তে উবে গেল। কাজটা এতটাই বড় আর কঠিন মনে হলো যে তারা শুরুই করতে পারল না। এই অনুভূতিটা আমার খুব চেনা। কোনো বড় কাজ শুরু করার আগে এতটাই অভিভূত হয়ে পড়া যে শেষ পর্যন্ত কিছুই করা হয় না। কিন্তু মোটিভেশন কেন এতটা অবিশ্বাসনীয়? বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, মোটিভেশন জিনিসটা খুব জটিল। এর ভেতরে ব্যক্তিগত ইচ্ছা, সামাজিক চাপ, পুরস্কারের লোভ, শাস্তির ভয়, অনেক কিছু একসাথে কাজ করে। আর প্রায় একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করে। ঠিক। দ্বিতীয়ত, এটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, আসে আবার চলেও যায়। একদম। আজ সকালে হয়তো আপনি পৃথিবী বদলে দেওয়ার মতো শক্তি অনুভব করছেন, বিকেলে মনে হতে পারে বিছানা থেকে ওঠাই একটা বিরাট কাজ। হ্যাঁ। এটা তো রোজকার ঘটনা। আর সবচেয়ে বড় সমস্যা হল সুস্থ থাকব বা সফল হব এই ধরনের বড় বিমূর্ত লক্ষ্যের জন্য মোটিভেশন প্রায় কাজ করে না, কারণ আপনার মস্তিষ্ক বুঝতেই পারে না যে ঠিক কোন কাজটা করতে হবে। তাহলে উপায় কি? যদি মোটিভেশনের উপর ভরসা না করা যায়, তাহলে কিসের উপর করব? এখানেই বইটার আসল মজাটা শুরু হচ্ছে। ঠিক, বইটা বলছে মোটিভেশনকে ধাওয়া করা বন্ধ করুন, বরং সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করুন যাতে মোটিভেশনের দরকারই না হয়। বাহ! এর জন্য দুটো ধাপ আছে। প্রথমত, আপনার আসল আকাঙ্ক্ষাটা কি সেটা স্পষ্ট করুন। ওজন কমানো একটা বিমূর্ত লক্ষ্য, কিন্তু আমি আরও বেশি প্রাণবন্ত অনুভব করতে চাই, এটা একটা আকাঙ্ক্ষা। ও আচ্ছা, মানে লক্ষ্যটাকে আরও বেশি ব্যক্তিগত আর অর্থপূর্ণ করে তোলা। হ্যাঁ, আর দ্বিতীয় ধাপ হল এই আকাঙ্ক্ষার সাথে মেলানো যায় এমন একগুচ্ছ সম্ভাব্য আচরণের তালিকা তৈরি করা। আর সেই তালিকা থেকে সেরা আচরণগুলো বেছে নেওয়ারও একটা পদ্ধতি আছে, তাই না? যেটাকে বলা হচ্ছে গোল্ডেন বিহেভিয়ার। হ্যাঁ, গোল্ডেন বিহেভিয়ার হলো সেই কাজগুলো যা ৩টা শর্ত পূরণ করে। ১, এটা আপনার লক্ষ্য পূরণে সত্যি কার্যকর। ২, এটা এমন একটা কাজ যা আপনি করতে চান। এটা খুব গুরুত্বপূর্ণ। আর ৩, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনার পক্ষে করা সম্ভব, মানে খুবই সহজ। যেমন প্রতিদিন ১ ঘন্টা দৌড়ানোর চেয়ে বিকেলে ৫ মিনিট হাঁটব, একটা অনেক ভালো গোল্ডেন বিহেভিয়ার হতে পারে। তার মানে যখন মোটিভেশন কম থাকবে তখন এমএপি মডেলের এ অর্থাৎ এবিলিটি বা সক্ষমতা আমাদের বাঁচিয়ে দেবে। ঠিক। কাজটাকে এতটাই সহজ করে ফেলো যে ওটা না করার কোনো কারণই থাকবে না। একদম। এই ধারণাটা বোঝানোর জন্য ইনস্টাগ্রামের গল্পটা অসাধারণ। আমরা তো অনেকেই জানি না যে ইনস্টাগ্রামের আগে এর প্রতিষ্ঠাতারা বারবন নামে একটা অ্যাপ বানিয়েছিলেন। হ্যাঁ, যেটাতে চেক ইন, প্ল্যানিং, গেমিং, অনেক হাবিজাবি ফিচার ছিল। কিন্তু ব্যবহারকারীরা এই সব কিছুর মধ্যে শুধু একটাই জিনিস ব্যবহার করত, ছবিতে ফিল্টার লাগিয়ে শেয়ার করা। নির্মাতারা তখন একটা খুব সাহসী সিদ্ধান্ত নিলেন। তারা বুঝলেন মানুষ জটিলতা চায় না, সরলতা চায়। তারা বারবনের বাকি সব ফিচার ফেলে দিয়ে শুধু একটা কাজের উপর ফোকাস করলেন, আর জন্ম হলো ইনস্টাগ্রামের। এটা অনেকটা আমার কেনার নতুন কফি মেশিনের মতো। ২০টা আলাদা ফাংশন আছে, কিন্তু আমি রোজ সকালে শুধু এসপ্রেসো বাটনটাই চাপি। দারুণ উদাহরণ। ইনস্টাগ্রামের নির্মাতারা আসলে তাদের অ্যাপটাকে ছেঁটে শুধু সেই একটা বাটনে নামিয়ে এনেছিলেন যেটা সবাই ব্যবহার করছিল। কি দারুণ শিক্ষা! একদম। মূল কথাটা হলো কাজটাকে সহজ করুন, কারণ আপনার মোটিভেশন প্রতিদিন বদলাতে পারে, কিন্তু একটা সহজ কাজ যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে করা সম্ভব। দাঁত ব্রাশ করার জন্য কি আমাদের মোটিভেশনের দরকার হয়? না তো, হয় না। হয় না, কারণ এটা আমাদের অভ্যাসের অংশ এবং এটা করা খুব সহজ। আচ্ছা, তাহলে আমরা কাজটাকে ছোট করে ফেললাম, কিন্তু কাজটা করার কথা মনে করাবে কে?
এখানেই তো এমএপি মডেলের তৃতীয় অংশ পি বা প্রম্পটের ভূমিকা আসছে, তাই না? ঠিক। মোটিভেশন আর এবিলিটি থাকলেও যদি কোনো ট্রিগার না থাকে তাহলে তো কাজটা হবেই না। ঠিক। অ্যামি নামে একজন ফ্রিল্যান্সার মায়ের গল্পটা ভাবুন। কাজ আর সংসার সামলাতে গিয়ে তিনি দিশাহারা হয়ে যাচ্ছিলেন। হুম। তখন তিনি একটা ছোট্ট সিস্টেম তৈরি করলেন। তার প্রতিদিনের রুটিনের একটা অংশ হল মেয়েকে স্কুলে ড্রপ করা। তিনি ঠিক করলেন মেয়েকে নামিয়ে দিয়েই তিনি গাড়িতে বসে দিনের সবচেয়ে জরুরি কাজটা একটা পোস্ট-ইট নোটে লিখবেন। বাহ! এখানে মেয়েকে স্কুলে নামিয়ে দেওয়া কাজটা তার জন্য একটা ট্রিগার বা প্রম্পট হিসাবে কাজ করছে। এটা তো এমন একটা কাজ যা তিনি এমনিতেও প্রতিদিন করতেন। এক্স্যাক্টলি। এই ছোট্ট অভ্যাসটা তার ফোকাস আর প্রোডাক্টিভিটি দুটোই অসাধারণভাবে বাড়িয়ে দিয়েছিল। দারুণ! আসলে প্রম্পট ৩ ধরনের হয়। একটা হলো পার্সন প্রম্পট, যা আমাদের ভেতর থেকে আসে, যেমন খিদে পাওয়া বা ক্লান্ত লাগা। নতুন অভ্যাস তৈরির জন্য এগুলোর উপর ভরসা করা যায় না, কারণ এগুলো অনিয়মিত। আর দ্বিতীয়টা নিশ্চয়ই আমার ফোনের অ্যালার্ম বা ক্যালেন্ডার নোটিফিকেশনের মতো জিনিস, যেগুলো আমাকে সারাদিন জ্বালাতে থাকে। হ্যাঁ, ওগুলোকে বলে কনটেক্সট প্রম্পট, যা আমাদের পরিবেশ থেকে আসে। পোস্ট-ইট নোটও এর মধ্যে পড়ে। এগুলো কার্যকরী, কিন্তু বেশি হয়ে গেলে আমরা ওগুলোকে উপেক্ষা করতে শুরু করি। এটা হয়। সবচেয়ে শক্তিশালী আর নির্ভরযোগ্য প্রম্পট হল ৩ নম্বরটা, অ্যাকশন প্রম্পট বা অ্যাঙ্কার। এখানে আপনারই একটা বর্তমান অভ্যাসকে নতুন অভ্যাসের ট্রিগার হিসাবে ব্যবহার করা হয়। আর এখানেই তো বইয়ের বিখ্যাত টাইনি হ্যাবিট রেসিপি আসছে। হ্যাঁ। ফর্মুলাটা হলো, আমি বিদ্যমান অভ্যাসের পরে আমি নতুন ক্ষুদ্র অভ্যাস করব। যেমন, আমি সকালে বিছানা ছাড়ার পরে আমি ১ গ্লাস জল পান করব। খুব সহজ। এখানে বিছানা ছাড়া হলো অ্যাঙ্কার, যা আপনি এমনিতেই করেন। এর সাথে শুধু নতুন কাজটা জুড়ে দিলেন। এটা এত সহজ যে প্রায় বোকার মতো শোনায়, কিন্তু এটাই এর শক্তি। এখানে দুটো আরও মজার আইডিয়া যোগ করা যায়। একটাকে লেখক বলছেন মিনওয়াইল হ্যাবিটস। মেইনওয়াইল হ্যাবিটস। হ্যাঁ, দিনের মধ্যে এমন অনেক ছোট ছোট মুহূর্ত থাকে যখন আমরা অপেক্ষা করি। মাইক্রোওয়েভে খাবার গরম হওয়ার জন্য ৩০ সেকেন্ড, বা কম্পিউটারে একটা ফাইল লোড হওয়ার জন্য ১ মিনিট। ও আচ্ছা, এই অপেক্ষার সময়গুলো। এই সময়গুলোকে একটা ট্রিগার হিসেবে ব্যবহার করে দুটো পুশ আপ দেওয়া বা দুটো গভীর শ্বাস নেওয়ার মতো অভ্যাস তৈরি করা যায়। দারুণ আইডিয়া তো। আরেকটা হলো পার্ল হ্যাবিটস, অর্থাৎ ঝিনুকের মধ্যে মুক্ত তৈরির মতো। কোনো বিরক্তিকর বা নেতিবাচক ঘটনাকে একটা ইতিবাচক অভ্যাসের ট্রিগার বানানো। যেমন যখনই ট্রাফিক জ্যামে আটকে পড়বেন, তখনই আপনার পছন্দের কোনো পডকাস্টের ১ মিনিট শুনবেন। এভাবে একটা বিরক্তির মুহূর্তকে আনন্দের উৎসে পরিণত করা যায়। দারুণ। তাহলে এমএপি মডেল তো বোঝা গেল, মোটিভেশন, অ্যাবিলিটি, প্রম্পট। কিন্তু বইতে বলছে এই তিনটের পরেও একটা গোপন উপাদান আছে, যেটা ছাড়া নাকি অভ্যাসটা মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায় না। লিন্ডা নামে একজন মায়ের গল্প দিয়ে ব্যাপারটা শুরু করা হয়েছে। কারণ হলো, অভ্যাস তৈরিতে আমরা যতটা পুনরাবৃত্তিকে গুরুত্ব দিই, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আবেগ। আবেগ। হ্যাঁ, ডক্টর ফগ বলছেন ভালো অনুভূতি বা ফিলিং গুড হলো অভ্যাস তৈরির আসল সুপার পাওয়ার। কোনো কাজ করার পর যদি আমাদের ভালো লাগে, তাহলে আমাদের মস্তিষ্ক সেই কাজটা আবার করতে চায়। এটাই মূল রহস্য। এর পেছনের বিজ্ঞানটাও তো খুব আকর্ষণীয়। যখন আমরা একটা ছোট কাজ সফলভাবে শেষ করি আর সেটা উদযাপন করি, ঠিক তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটা নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়। হ্যাঁ, ডোপামিন। এই ডোপামিন আমাদের ভালো লাগার অনুভূতি দেয়, আর মস্তিষ্ক তখন ওই কাজটার সাথে এই ভালো লাগাটাকে জুড়ে দেয়। ফলে পরের বার কাজটা করার জন্য ব্রেন নিজে থেকেই উৎসাহী হয়। একদম। লেখকের নিজের উদাহরণটা আমার খুব মজার লেগেছে। তিনি দাঁত ফ্লস করার অভ্যাস করতে পারছিলেন না, তাই তিনি নিয়ম করলেন প্রতিবার মাত্র একটা দাঁত ফ্লস করার পরেই তিনি মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে বলবেন, ভিক্টরি। ঠিক তাই। আর এই উদযাপনটা খুব বড় কিছু হতে হবে না। এটা হতে পারে মনে মনে নিজেকে বলা সাবাস, বা মুখে একটা চড়া হাসি আনা, বা একটা ছোট্ট নাচের ভঙ্গি। আসল কথা হলো অনুভূতিটা। মূল বিষয় হলো কাজটা করার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে একটা ইতিবাচক অনুভূতি তৈরি করা। পুনরাবৃত্তি হয়তো একটা কাজকে রুটিনে পরিণত করে, কিন্তু আবেগই তাকে স্থায়ী অভ্যাসে রূপান্তরিত করে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? আমার কাছে সবচেয়ে বড় উপলব্ধি হলো, কোনো অভ্যাস তৈরি করতে না পারাটা আমার ব্যক্তিগত দুর্বলতা বা ইচ্ছাশক্তির অভাব নয়। না, একেবারেই না। এটা একটা ডিজাইন প্রবলেম। আমরা এতদিন ভুল পদ্ধতিতেই চেষ্টা করে গেছি। বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো,
এই কথাগুলো শুনতে ভালো লাগলেও আমাদের মস্তিষ্কে অভ্যাস করানোর জন্য এটা সেরা উপায় নয়। একেবারে। টাইনি হ্যাবিটস আমাদের একটা অনেক বেশি বিজ্ঞানসম্মত আর মানবিক পথ দেখায়। মূল কথা হলো মোটিভেশনের উপর বাজি ধরা বন্ধ করতে হবে। তার বদলে 3টি জিনিসকে একসাথে কাজে লাগাতে হবে। প্রথমত, যে অভ্যাসটা তৈরি করতে চান তাকে এতটাই ছোট আর সহজ করে ফেলুন যে তা না করাটা কঠিন মনে হয়, মানে অ্যাবিলিটি। হ্যাঁ, দ্বিতীয়ত, সেই কাজটা করার জন্য আপনার বর্তমান রুটিনের মধ্যেই একটা নির্ভরযোগ্য ট্রিগার বা অ্যাঙ্কার খুঁজে বের করুন, মানে প্রম্পট। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজটা করার সঙ্গে সঙ্গেই নিজেকে কোনো না কোনোভাবে পুরস্কৃত করুন। একটা ছোট্ট সেলিব্রেশন, যাতে আপনার মস্তিষ্ক ওই কাজটার প্রেমে পড়ে যায়। আবেগ। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একসাথে জুড়ে গিয়ে একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। অনেকটা ছোট ছোট জলকণ মিলেই যেমন একটা নদী তৈরি হয়। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। আমরা আজ শিখলাম কিভাবে ব্যক্তি হিসেবে আমরা নিজেদের অভ্যাস বদলাতে পারি। কিন্তু আমাদের অভ্যাসগুলো তো শুধু আমাদের একার নয়। আমাদের পরিবার, বন্ধু, সমাজ, এমনকি আমাদের কর্মক্ষেত্রের সংস্কৃতিও তো আমাদের আচরণকে প্রতিনিয়ত প্রভাবিত করে। অবশ্যই করে। তাহলে প্রশ্নটা হলো, এই টাইনি হ্যাবিটসের নীতিগুলো ব্যবহার করে কিভাবে আমরা শুধু একা নয় বরং দলবদ্ধভাবে বা একটা কমিউনিটি হিসেবে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। এটা তো ভাবার মতো একটা বিষয়। এটা নিয়েও হয়তো আরেকদিন কথা বলা যাবে।